আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্ন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। দ্বিতীয় দিনের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করেছেন ক্ষমতাসীন দল বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বেলা 11টা থেকে ফের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়। ফর্ম বিক্রি চলবে আগামীকাল পর্যন্ত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের যোগ্যতা ও বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের ভূমিকা বিবেচনায় রাখা হবে। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এই পর্যন্ত কতজন নারী সংরক্ষিত আসনের মনোনয়ন ফর্ম কিনেছেন, জেনেছেন কি? ফারিয়া, আজ দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বেলা 11টায় এবং আমরা কেন্দ্রীয় কার্যালয়ের কাছ থেকে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এখন পর্যন্ত 150 শতাধিক ফর্ম আজকে বিক্রি হয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, গতকাল ছিল ফর্ম বিতরণের প্রথম দিন এবং প্রথম দিনে 544টি ফর্ম বিক্রি হয়েছে এবং এই ফর্ম বিতরণ কর্মসূচি কিন্তু চলবে আগামীকাল পর্যন্ত। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে এই ফর্ম ক্রয় এবং জমাদান কর্মসূচি কিন্তু একসঙ্গেই চলবে এবং ক্রয় করে ওই দিনই তারা জমা দিতে পারবেন এবং ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু নির্ধারণ করা হয়েছে আগামীকাল। আপনি নিশ্চয়ই জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সংরক্ষিত নারী আসন, সেই সংরক্ষিত নারী আসনের জন্য কিন্তু বিএনপির জন্য 36টি আসন বরাদ্দ রাখা হয়েছে। আপনাকে একটু বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চিত্রটি দেখাতে চাই। সকাল থেকেই আসলে নারী নেত্রীরা কিন্তু এখানে ভিড় করছেন এবং আপনাকে জানিয়ে রাখি, বেলা 11টায় ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হলেও তারা কিন্তু সকাল 9টার পর থেকেই আসলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এখানে একে একে আসতে থাকেন। তারা আসছেন এবং কথা বলছেন। তারা যেটি বলছেন যে বিগত দিনে তাদের যে ত্যাগ সংগ্রাম রয়েছে সেটি বিবেচনা করবে। প্রত্যেকেই আসলে প্রত্যাশা করছেন যে তারা মনোনয়ন পাবেন। আমরা একটু চেষ্টা করব দু একজনের সঙ্গে একটু কথা বলতে। আপনি কোন এলাকা থেকে এসেছেন এবং একটু বলবেন যে কেন দল আপনাকে মনোনীত করবে বলে বিশ্বাস করছেন? জুলাইয়ের পরে, গণ অভ্যুত্থানের পরে আমরা সবাই স্বপ্ন দেখছি একটা নতুন বাংলাদেশ। সেইভাবেই কিন্তু এইবারের পার্লামেন্টে আমরা দেখতে পাচ্ছি যে জনাব তারেক রহমানের অনেক নতুন নতুন প্ল্যান। তো আমিও বিএনপির একটা ছোট্ট কর্মী হিসেবে আমি ভাবছি আমাকে যদি সুযোগ দেওয়া হয়, ইনশাল্লাহ আমি আমাদের কুমিল্লার অঞ্চলের যে মহিলাদের যেই কথাগুলো সেটি আমি সংসদে উপস্থাপন করতে পারবো। এতে আমার এলাকা উপকৃত হবে। শুনছিলেন ফারিয়া, আসলে প্রত্যেকেই কিন্তু তার নিজ এলাকার নানা ধরনের কর্মপরিকল্পনা রয়েছে এবং বিগত সময়ের আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরছেন। গতকাল এবং আজকে দুদিনেই কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যেটি বলেছেন সেটি হচ্ছে এই বিগত দিনের যে সংগ্রাম আন্দোলন, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব নারী নেত্রীরা রাজপথে ছিল, জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, পাশাপাশি সংসদে গিয়ে আসলে একজন সংসদ সদস্য হিসেবে যারা আসলে ভূমিকা রাখতে পারবে তাদেরকেই আসলে চূড়ান্ত করা হবে বলে কিন্তু দলের পক্ষ থেকে আসলে জানানো হয়েছে। তো ফারিয়া, এই ছিল নয়াপল্টন কার্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। রফিক, আপনাকে ধন্যবাদ। ছুটির দিনেও তেলের পাম্পগুলোতে রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করে চালকরা। রাজধানী সহ সারা দেশে এখনও তেল পাম্পগুলোর চিত্র একই। এদিকে জ্বালানি তেল বিতরণের শৃঙ্খলা ফেরাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সরকার। পরীক্ষামূলকভাবে আসাদ গেটের সোনার বাংলা ও ট্রাস্ট পাম্পে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি হচ্ছে। জ্বালানি তেলের খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, রংপুরে জ্বালানি তেল নিয়ে কি ভোগান্তি আছে এবং কি বলছে তেল নিতে আসা গ্রাহকরা? ফারিয়া, আমি এখন রয়েছি রংপুর সিটি ফিলিং স্টেশনে। আমরা দেখেছি যে বিগত সময়ের তুলনায় আসলে এখন কিন্তু জ্বালানি সংকট তীব্র হচ্ছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে সারা দেশের মতো রংপুরেও কিন্তু জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে হাহাকার চলছে তেল গ্রাহকদের মধ্যে। ইতিমধ্যে আমরা দেখেছি যে আসলে যারা তেল নিতে আসছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়তে হচ্ছেন, কারণ ইতিমধ্যে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, কারণ বিশেষ করে শুক্রবার ছাড়া
এমনি দিনে 12টা থেকে 6টা পর্যন্ত তেল বিক্রি করছেন, আর অধিকাংশ পাম্পে কিন্তু তেল বিক্রি করা হচ্ছে না। ফলে কিন্তু অনেকেই তেল না পেয়ে গাড়ি অনেকে বন্ধ করে রেখেছেন, অনেকে আবার দীর্ঘ লাইনে তেল নিতে এসে তারা কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই তেল সংকটের কারণে আসলে এই রংপুর জুড়ে, কারণ অনেকগুলো পাম্প বন্ধ থাকার কারণে কিন্তু এই সংকটটা তীব্র হয়েছে। কারণ সরকারিভাবে ডিপোতে বলা হচ্ছে যে পর্যাপ্ত তেল রয়েছে, এবং তারা কিন্তু আসলে অনেক পাম্প তারা ঝামেলা এড়াতেই কিন্তু বিশেষ করে তেল বন্ধ রেখেছে। তারা বলছেন যে আসলে এই মুহূর্তে তেল নিয়ে আসলে রেল সাথে অনেক ঝামেলার সৃষ্টি হয়, বিশেষ করে ভোগান্তি সৃষ্টি হয় মানুষের মধ্যে, যার কারণে তারা কিন্তু বন্ধ রেখেছেন। এছাড়া আমরা দেখেছি যে আসলে ডিজেল চালিত যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু চলছে, এবং পর্যাপ্ত ডিজেলের মজুদ রয়েছে রংপুর জুড়ে, কিন্তু পেট্রোল অক্টেনের জন্য সংকট রয়েছে, যার কারণে ভোগান্তিতে দীর্ঘ লাইনে মানুষকে আসলে করতে হচ্ছে। বিশেষ করে রংপুরে আমরা দেখছি যে আসলে এই সংকটটা তীব্র হচ্ছে, কারণ সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এই তেল বিপণনের ক্ষেত্রে, সেটি আসলে কোনো কাজেই আসছে না। বিশেষ করে যে আসলে যে নীতিমালা দিয়েছেন যে আসলে অবৈধ যানবাহনে তেল দেবেন না, বা আপনার ইতিমধ্যেই যে সমস্ত রেশনের পদ্ধতি করা হয়েছে সেটি কিন্তু কোনো কার্যকর হয়নি রংপুরে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে রংপুর জুড়ে যে আসলে ফুয়েলিং কার্ড করার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত করা হয়নি, কারণ ফুয়েলিং কার্ড না করার কারণেই কারণ রংপুরে কিন্তু এই ক্রাইসিসটা আরো দীর্ঘ সময় থেকে মানুষ ভোগান্তির পড়তে হচ্ছে। সব মিলিয়ে রংপুরে যে আসলে জ্বালানি তেলের সংকট সেটি আসলে সরকারিভাবে কঠোর মনিটরিং এবং যে ফুয়েলিং কার্ডের ব্যবস্থা না করলেই এটি কিন্তু আরো তীব্র হবে। তো এই ছিল আমার কাছে আপাতত রংপুরে জ্বালানি তেলের সর্বশেষ খবর। পারিয়া, আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেলের খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, টাঙ্গাইলে ফিলিং স্টেশনগুলোতে কি তেলের সরবরাহ আছে কিনা এবং দাম কেমন নিচ্ছে পাম্প সংশ্লিষ্টরা, জানাবেন। জি ফারিয়া, ধন্যবাদ। যে চিরাচরিত যে রুচি ফিলিং স্টেশনগুলোতে আজকেও কিন্তু সেই একই দেখা যাচ্ছে। আমি রয়েছে ফিলিং স্টেশনে, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই ফিলিং স্টেশনটিও কিন্তু মোটর সাইকেলের বিশেষ করে যে দীর্ঘ লাইন তো এখনো দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে মোটর সাইকেলের যে সারির সৃষ্টি হয়েছে। সকাল থেকেই কিন্তু আমি এই ফিলিং স্টেশন সহ বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে যতটুকু দেখেছি একই অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে। আমি একটি তথ্য এখানে দিয়ে রাখি যে টাঙ্গাইল জেলায় 62টি ফিলিং স্টেশন রয়েছে। বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতে যতটুকু তথ্য নিয়ে বা ঘুরে দেখেছি যে বন্ধ রয়েছে, যেখানে লেখা রয়েছে তেল নেই, আপাতত তেল দেওয়া সম্ভব হচ্ছে না, এরকম অনেক ফিলিং স্টেশনগুলোতে কিন্তু এই লেখা সম্বলিত দেখা যাচ্ছে। এবং অনেক যে সমস্ত ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়া হচ্ছে সেই ফিলিং স্টেশনগুলোতে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। এখানে যেটি বলা হচ্ছে যে আসলে যারা মোটর সাইকেল চালক রয়েছেন তারা যেটি এবং স্থানীয় লোকজন বা যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথে কথা বলছে যে মোটর সাইকেলের যারা চালক রয়েছেন তারা কিন্তু এই প্রায় কিন্তু তেলের জন্য আসছেন ফিলিং স্টেশনগুলোতে, এবং তারা কিন্তু তেল মজুদের বিষয়ে তাদের একটি বিষয় কিন্তু অভিযোগ রয়েছে মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে। এছাড়াও অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে, যে বাস, ট্রাক বা যে গণপরিবহন, সেই গণপরিবহনগুলো ঠিকমতো তাদের যে চাহিদা তেলের তা কিন্তু পাচ্ছেন না। এছাড়াও আমি একটি খোঁজ নিয়ে জানতে পেরেছি যে যমুনা নদী রয়েছে, যমুনা নদীতে অনেক নৌকা চলাচল করে এবং নৌকার মাধ্যমে লোকজন কিন্তু তাদের চরাঞ্চলে যাতায়াত করে থাকে, এবং সেই নৌকাগুলোতে জ্বালানি তেলের সংকটের কারণে সেই নৌকাগুলো কিন্তু ঠিকমতো চলতে পারছে না। এবং এই নৌকা চালানোর সাথে যে সমস্ত লোক জড়িত রয়েছে জীবিকা নির্বাহ করে কাল আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাত থেমে গেলেও বৈশ্বিক জ্বালানি সংকট পুরোপুরি কাটবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শুক্রবার নবম ভারত মহাসাগরীয় কনফারেন্সে IOCর বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে এই সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তা কাঠামো নতুন করে মূল্যায়নের প্রয়োজন রয়েছে। পরবর্তীতে বৈশ্বিক প্রেক্ষাপটে প্রান্তিক জনগোষ্ঠী ও পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ মানুষদের সুরক্ষা নিশ্চিত করাকে এখন অগ্রাধিকার দিতে হবে। এ সময় তিনি আন্তঃসীমান্ত সহযোগিতার জোরদার এবং বিদ্যমান সমন্বয় কাঠামো পুনর্বিবেচনার উপরও গুরুত্ব আরোপ করেন। দেশের হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে বরিশালে 2 জন, ময়মনসিংহে 1 জন ও সিলেটে 1 জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে আংশিক সুস্থ হয়ে বাড়ি ফেরার কয়েকদিন পরই শিশুরা ফের অসুস্থ হয়ে পড়ছে এবং আবারও হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। গত 27 দিনে হাম ও এর রোগের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে 14,561 জন শিশু
এসেছে। তাদের মধ্যে 144 জনের মৃত্যু হয়েছে। হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। এদিকে সারা দেশে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। টিকা নেয়ার পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানান বিশেষজ্ঞ চিকিৎসক। হাম পরিস্থিতি নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ শাহ। পলাশ, লক্ষ্মীপুরে হাম পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ফারিয়া, আপনি যেমনটি জানাচ্ছিলেন, লক্ষ্মীপুরে যে হাম আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আমি এখন রয়েছি লক্ষ্মীপুর সদর হাসপাতালে। এখানে এই মুহূর্তে 29 জন শিশু হামের উপসর্গ নিয়ে এখানকার যে হাসপাতাল সেখানে ভর্তি হয়েছে এবং হামের প্রাদুর্ভাব দেখা যাওয়ার সাথে সাথে কিন্তু লক্ষ্মীপুর সদর হাসপাতালে 10 শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে 10 শয্যা বিশিষ্ট আইসোলেশনে এখনো 29 জন রোগী যে চিকিৎসাধীন রয়েছে। স্থান সংকুলন না হয় অনেককে যে মেডিতে কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরে গত 12 দিনে 105 জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং শুধুমাত্র সদর হাসপাতালে 65 জন রোগী গত 12 দিনে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 36 জন রোগী কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। আর হঠাৎ করে হামের যে প্রাদুর্ভাব এবং সেই সাথে সিজনাল যে জ্বর, সর্দি, কাশির প্রকোপ বেড়ে যাওয়ায় লক্ষ্মীপুর যে সদর হাসপাতাল সহ অন্যান্য উপজেলার যে স্বাস্থ্য ক্লিনিকগুলো রয়েছে সেখানে কিন্তু রোগীদের প্রচুর যে চাপ সেটি বেড়ে গেছে এবং রোগীদের এই চাপ সামলাতে কিন্তু হাসপাতালের যে চিকিৎসক এবং নার্সরা রয়েছেন তাদেরকে কিন্তু এক প্রকার হিমশিম খেতে হচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন যে হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। হামের যে লক্ষণ রয়েছে সেগুলো দেখা দেওয়ার সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য এবং ঠিকমতো চিকিৎসা দিলে কিন্তু হাম থেকে পুরোপুরি আরোগ্য লাভ করা সম্ভব। তাই আতঙ্কিত না হয়ে কিন্তু অভিভাবক যারা রয়েছে তাদেরকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পালিয়া, আপনাকে ধন্যবাদ। হাম পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, রাজশাহী হাম পরিস্থিতির সার্বিক অবস্থা নিয়ে কি অবস্থা দেখছেন এবং সেখানে এখন শিশুদের আক্রান্তের সংখ্যা কেন বাড়ছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানাবেন। ফারিয়া, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিয়ত আসলে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত কিন্তু রোগী তারা ভর্তি হয়েছে এই হামের উপসর্গ নিয়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই শিশুগুলোর বয়স কিন্তু দেখা যাচ্ছে 6 মাসের নিচে এবং স্বস্তির খবরও রয়েছে যে প্রতিনিয়ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরছেন অনেক শিশু। গত 24 ঘন্টায় 9 জন শিশু মূলত হামের সুস্থ হয়ে তারা চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। এছাড়াও এই হাসপাতালে গত 2.5 মাসের চিত্র যদি কথা বলি তো এখন পর্যন্ত প্রায় 48 জন শিশুর মৃত্যু হয়েছে হামের লক্ষণ নিয়ে এবং স্বাস্থ্য বিভাগ যেটি বলছে যে এই যে হামের লক্ষণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যারা ভর্তি হচ্ছেন তারা কিন্তু পাবনা জেলা এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ফলে যে রাজশাহী মেডিকেল যে কলেজ যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত আসলে যে হাম আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু চাপ পড়ছে এবং আইসিইউ তো সংকট রয়েছে। আপনি জানেন পর্যাপ্ত যে আইসিইউ যে শয্যা সেটি কিন্তু হাসপাতালে নেই এবং হাসপাতালের আইসিইউ আরও বাড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু আসলে কাজ করে যাচ্ছে এবং যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে যেহেতু হাম একটি ছোঁয়াচে রোগ, অতএব তারা বলছেন যে স্বাস্থ্যবিধি মেনে এই হাম পরিস্থিতি আসলে মোকাবেলা করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে, এমনটি বলছেন। ফারিয়া, মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।